ফার্স্ট অফ অল আপনাদের ডাটাবেসের স্ক্রিপ্টটা ডাউনলোড করতে হবে, তাই না? ডাউনলোড করে ম্যানেজমেন্ট স্টুডিও চালু করতে হবে। এই স্ক্রিনটা কেমন স্কুইজ হয়ে গেছে, একদম আরো বাঁকা হয়েছে। ফার্স্ট অফ অল আমি স্ক্রিপ্ট এমনভাবে বানাইছি যাতে আপনার কোনো খাটুনি না হয়। জাস্ট ফাইলে গমনপূর্বক একটু সময় লাগবে, হ্যাঁ, এই ফাইলে গিয়ে নিউ কিউরি, এই যে নিউ, সরি এখানেও না, সার্ভারে রাইট ক্লিক করে নিউ কিউরি, সার্ভার নোডে টপ নোডে রাইট ক্লিক করে নিউ কিউরি, এখানে জাস্ট পেস্ট করে দিবেন, অথবা এটা ডাবল ক্লিক করলেও এটা ওপেন হয়ে যাইতো। সেক্ষেত্রেও আপনি ওটা পেস্ট করে বা ওপেন করে জাস্ট F5 চাপলে অথবা এক্সিকিউট দিলেই পুরো ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক এইভাবে ডিবি সিআরএম, এখানে আমরা দেখতেছি অনেক টেবিল। এত টেবিল দেখে শুরুতেই মন খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক, তাই না? এবং অনেক টেবিলের কাজ আমরা কোনোভাবেই বুঝতেছি না। যদি ধরে নেই যে এই সিস্টেমটা সম্বন্ধে আমিও ওয়াকিবহাল না, আমি কিছুই জানি না, ঠিক আছে, তাহলে আমি কি করব, শুরুতে আলফাবেটিক অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডার, যেই অর্ডারে সাজানো থাক কিনা, আমি প্রথম টেবিলটায় রাইট ক্লিক করে ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে আমি দেখব এই টেবিলের স্ট্রাকচার কি, জাস্ট আইডি আছে, নেম আছে, তার মানে এই টেবিলটা অন্য কোনো টেবিলের রেফারেন্স কি হিসেবে কাজ করবে, তাই না? এটা একটা রেফারেন্স টেবিল। তাহলে আমি খাতায় টুকে নেই যে ব্র্যান্ড টেবিল, এটা আমি ডিসকভার করছি, এটাতে জাস্ট আইডি নেম আছে, এটা আপাতত ইম্পর্টেন্ট কিছু না, এটা একটা রেফারেন্স টেবিল। ক্যাটাগরিতে আমি গিয়ে সেম দেখলাম, সিটিতেও সেম দেখলাম, কালারেও সেম দেখলাম, কিন্তু এখন পর্যন্ত আমি কিছু বুঝতেছি না কিসের কালার। একবার সবগুলো অ্যাভয়েড করলে আবার সবাই মন খারাপ করবে। কালারটা দেখে আইডি আর নেম, তবে কালার যেহেতু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, বোঝা যাচ্ছে কোনো কিছু কালার মিন করতেছে। কমিউনিকেশন, রাইট ক্লিক করি, ডিজাইনে যাই। এইখানে ছোটোখাটো লজিক কাটে আমি দেখতেছি যে কমিউনিকেশনের একটা আইডি আছে, মানে কমিউনিকেশন কি সেটা বুঝতেছি না, বাট তার আইডি আছে, এবং এই কমিউনিকেশনটা একটা কাস্টমারের সঙ্গে রিলেটেড, এবং একটা প্রোডাক্টের সঙ্গে রিলেটেড, এবং একটা এমপ্লয়ির সঙ্গে রিলেটেড। যেহেতু সবার শেষে আইডি আছে, আমরা ডাটাবেসটা শিখবো, 2-1 ক্লাস পরে আমরা ডাটাবেসে ঢুকে যাব, তখন এগুলো আরও ভালোভাবে বুঝবো। আপাতত অ্যানালাইসিস পার্টটুকু। তাহলে কমিউনিকেশন হবে কাস্টমারের সাথে কোনো একটা প্রোডাক্টের পারপাসে। এখন ব্যাপারটা লজিক্যাল মনে হচ্ছে না? কেউ কথা বলে না। এমপ্লয়ি আইডি, আচ্ছা, তার মানে এটা কোনো একটা সেলস অর্গানাইজেশনের ডাটাবেস, যেখানে কোনো একটা এমপ্লয়ি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কোনো একটা কাস্টমার কাছে লাগে থাকে যতদিন বিক্রি হয়নি, এবং সেটার পারপাসে কমিউনিকেশন করে। হয়তো ফার্স্ট কমিউনিকেশন হলো হাই হ্যালো, তাকে কোনো অফার দেওয়া হলো না, সেটা সেইখানে টুকে রাখবে, তাকে কোনো অফার দেয়নি, জাস্ট কথা বলে রাখছি, কোম্পানির নামটা বলে রাখছি, মার্ক করে রাখলো। হয়তো 7 দিন পর আবার ফোন দিবে, কোম্পানির আপনার বাসায় কী কী প্রোডাক্ট আছে, এসি আছে কিনা, না থাকলে নেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা, আর যদি থাকে তো ওটা গোল্লাই গেছে, কাস্টমার শেষ, সে তো আর দ্বিতীয় এসি কিনবে না, আবার নতুন করে কিনবে। এইভাবে কমিউনিকেশন হচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এখানে স্টার্ট ডেটটা থাকে, কারণ এই কাস্টমারটার সঙ্গে এই প্রোডাক্টটার পারপাসে আমি কবে থেকে কমিউনিকেশন শুরু করছি এটা আমার ট্রেস থাকতে হবে, কারণ অফিসিয়াল ব্যাপার তো, কাজের ব্যাপার। এই জন্য স্টার্ট ডেট। কমিউনিকেশন মিডিয়াম, আমি তার সাথে সরাসরি কথা বলতে পারি, কারণ যেহেতু কমিউনিকেশন মিডিয়াম আইডি আছে, তার মানে এইখানে ব্যাপারটা নির্দিষ্ট। কমিউনিকেশন মিডিয়াম এন্ট্রি দিবে অর্গানাইজেশনটা, টেলিফোন, মোবাইল, SMS, ইমেল, তারপর হচ্ছে কি ভার্বাল বা ওরাল, যেটাই বলেন, তাই না? ওকে, তাহলে এই ধরনের যতগুলো অর্গানাইজেশনের পয়েন্ট আছে সবগুলো এন্ট্রি দিবে, সেগুলো এখানে থাকবে। তাহলে এখানে সে পয়েন্ট সিলেক্ট করে দিতে পারবে, টেলিফোন করলাম, টেলিফোনে এই কথাগুলো হয়েছে। তাহলে তাকে কি আর বসকে কোনো জবাবদিহিতা করতে হবে না? বস বসে দেখতে পারবে যে আমার এই জুনিয়র এমপ্লয়ি, সে আজকে এতগুলাকে ফোন করছে, এতগুলাকে ইমেল করছে, এবং কি বিষয়ে আসায় কি লিখছে না লিখছে, পয়েন্টগুলো সব লেখা আছে। কারোর সঙ্গে কারো ফিজিক্যালি কমিউনিকেশন করার দরকার নেই, সফটওয়্যারে সব প্রডিউস করে দিবে, তাই না? তার কাজ শুধু কাগজে না লিখে সফটওয়্যার লেখা। খাটুনি কিন্তু একই, বাট পরবর্তীতে রিপোর্টিংয়ের খাটুনি নেই। রিমার্কস, যদি কোনো রিমার্কস থাকে, সে লিখে দিল যে এই প্রোডাক্টের পারপাসে এই ক্লায়েন্টটা খুবই নেগেটিভ, তাহলে নেক্সট টাইম যে নতুন আসছে তাকে এই ক্লায়েন্টকে ফোন দিতে দেওয়া হবে না, বা সে ফোন দিবে না। নেগেটিভ ক্লায়েন্টকে সে শুরুতেই ফোন দিয়ে তো উপরে মুখে পড়বে নাকি? খুব সিনিয়র যারা আছে, একদম নেগেটিভ ক্লায়েন্টকেও পজিটিভ করা যায়,
হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন, গালি দিস, হ্যাঁ ঠিক আছে। দেখো ওর সামনে যার উপর খেপে আছে তাকে দুইটা মাইক দিয়ে ভাগাই দিল, এভাবে বসায় বসায় চা খাওয়াইলো, আধা ঘন্টা গল্প করলো ফ্যামিলি নিয়ে, তারপরে তাকে ওই প্রোডাক্টটা বিক্রি করে দিচ্ছে। এরকম সেলসম্যানও আছে, তারা এটা নিয়ে ডিল করবে। আবার এখানে থাকতে পারে যে ক্লায়েন্ট খুবই পজিটিভ, তার এই প্রোডাক্টটা লাগবেই, কারণ তাকে পাত্তা দিলেন না, সেটা হইতে পারে না, তাকে আরও বেশি যত্ন করলেন এবং তাড়াতাড়ি সেলটা ক্লোজ করলেন। এই রিমার্কসে একদম যেগুলো কোনোভাবেই সফটওয়্যারে পয়েন্ট করা যাচ্ছে না, সব কিছু তো করা যায় না, সব কিছু তার রেগুলার ব্যাপার না, রিমার্কসে লেখার জন্য এটা রাখা হয়েছে। এইটুকু কি লজিক্যালি বোঝা গেছে? তার মানে ইনভারমেন্ট আমরা একটু একটু ধরতে পারতেছি। এরপর আমরা দেখতেছি কমিউনিকেশন হিস্ট্রি। আচ্ছা, একটা কাস্টমারের পিছনে একই এমপ্লয়ি একটা প্রোডাক্ট নিয়ে একটা স্টার্ট ডেট, এই ডাটাগুলো তো একবার, কিন্তু ডে বাই ডে ওকে তো কল করবে, ইমেল করবে, SMS করবে, এগুলো তো হইতেই থাকবে। যার কারণে ওইটা আলাদা একটা টেবিলে নেওয়া হয়েছে কমিউনিকেশন হিস্ট্রি। যে একটা কমিউনিকেশনের হিস্ট্রিটা কি, সেটা কি, যে কমিউনিকেশন আইডি কোনটা সেটা ট্রেস, যে কোন কমিউনিকেশন অ্যাগেনস্টে, কোন ডেটে, কোন মিডিয়ামে কি মেসেজ দেওয়া হয়েছে, সেটা মৌখিকভাবে হোক আর SMS করে হোক, রেসপন্স কী করছে, এবং ক্লায়েন্ট যদি বলে নেক্সট আমাকে আর 7 দিন পর ফোন করেন, সেই ডেটটাও এখানে লিখে রাখা হবে। কারণ কি, মানুষ তো ভুলে যায়, একসাথে 20টা ক্লায়েন্ট হ্যান্ডেল করলেও তো ভুলে যাবে। আবার 2 দিন পর ফোন করলে ক্লায়েন্ট যাবে খেপে, এই আপনাকে আমি বলছিলাম 2 দিন আগে ফোন করতে, আপনি আজকে ফোন করছেন কেন? যার কারণে এখানেও এই ব্যবস্থা করা হয়েছে যে কোন নেক্সট ডেট কবে, এবং ডেট টাইম, খেয়াল করছেন, টাইমটা সহ, যদি টাইম বলে তো বললো, না হলে একটা স্ট্যান্ডার্ড টাইম দিয়ে দেওয়া হবে। আর নেক্সট রিমার্ক কি, নেক্সট ডেতে যে আমি তাকে কল করবো, ডেটটা যে আমি রাখছি, নেক্সট ডেতে কী পারপাসে তার সাথে কথা বলবো, সেই পয়েন্টগুলো এখানে লিখে রাখবো। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে এটা সেলসম্যানদের প্রজেক্ট, সেলসম্যানদের হেল্প করার জন্য। ওকে, তারপর আমরা দেখতেছি কমিউনিকেশন মিডিয়াম। এটা নিয়ে তো আগেই বোঝা গেছে, তাই না? আগের একটা টেবিলেই বোঝা গেছে কমিউনিকেশন মিডিয়ামগুলো কী কী। আইকনও থাকতে পারে, কেন? কারণ সেলসম্যানরা তো খুব তাড়াতাড়ি কাজ করবে, এখানে কথা বলবো, ওইখানে কথা বলবো, ওইখানে কথা বলবে, এদের সব লেখা সবসময় পড়বে না। যার কারণে এখানে আইকন রাখা হয়েছে। টেলিফোনের ওইখানে যদি একটা টেলিফোনের আইকন থাকে, SMS-এর ওইখানে একটা যদি SMS-এর আইকন থাকে, ইমেলের সাথে যদি একটা ইমেলের আইকন থাকে, তাহলে সেই ছবিটা দেখে খুব তাড়াতাড়ি ক্লিক করতে পারবে না, অনেক ফাস্ট কাজ করতে পারবে। এটা অ্যানালিসিস করে অন্য কোথাও না রাখা হোক, এখানে রাখা হয়েছে। ঠিক আছে? এই যে লজিকগুলো ম্যাক্সিমামই আপনার আসবে এক্সপিরিয়েন্স থেকে এবং অবজারভেশন পাওয়ার থেকে। কমিউনিকেশন স্ট্যাটাস, একটা কমিউনিকেশন ব্রোকেন হয়ে যাইতে পারে, ওই লোক নাই, কোনো ফোন টোন কিছুই ধরতেছে না, কোনো খোঁজ নেই, ব্রোকেন। একটা কমিউনিকেশন ডিসপোজ হয়ে যাইতে পারে, নষ্ট হয়ে গেছে, এনিহাউ করতে করতে সে অন্য কোম্পানির প্রোডাক্ট নিচ্ছে বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, তার সাথে আর কমিউনিকেশন করেও লাভ নেই। তারপর সে অন্য প্রোডাক্ট কিনে ফেলতে পারে, একই প্রোডাক্ট অন্য কোম্পানির কিনে ফেলতে পারে, তাহলে সেটাও সেই স্ট্যাটাসে যাইতে পারে। তারপরে ইন প্রোগ্রেস হইতে পারে, তাই না? তাহলে হাইলি প্রোগ্রেসিভ হইতে পারে, যে একদম শেষ মুহূর্তে আসছে। এখন কোম্পানির ভাষা আমি তো জানি না, দুইটা সেলস অর্গানাইজেশন আলাদা, সেম স্ট্র্যাটেজি, সেম প্রোডাক্ট, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তাদের এই টার্মগুলো, এই কিওয়ার্ডগুলো আলাদা আলাদা। তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি কী করছি, আমি আমার বুদ্ধি বের করছি, তোমার মতো তুমি এন্ট্রি দাও। ঠিক আছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? ওকে, কান্ট্রি নিয়ে বলবো না। ফাইনালি কাস্টমারের ডিজাইনে কাস্টমারের বেসিক কিছু ডাটা রাখা হয়েছে, কন্ট্যাক্ট, জেন্ডার, হাবিজাবি, ইমেজও রাখা হয়েছে একটা। এখন যদি সিস্টেম বলে বা যার জন্য আপনি এই সফটওয়্যারটা তৈরি করছেন, তারা যদি বলে না একটা কাস্টমারের একাধিক ছবি থাকবে, যদি চিনতে না পারি, একটা সামন থেকে, একটা পিছন থেকে, একটা সাইড থেকে, একটা প্রোফাইল, একটা পাসপোর্ট, একটা স্ট্যাম্প, ঠিক আছে? এখন তো মানুষের 2-3টা করে নাম, ছবি 2-3টা হইতেই পারে, তাহলে তখন ইমেজ আর এখানে থাকবে না, তখন ইমেজ আলাদা টেবিলে চলে যাবে, কারণ একটা টেবিলে একাধিক ইমেজ রাখা সম্ভব না। কে রে বাপ? এরপরে কি যেন আছে, কাস্টমার এডুকেশন। খেয়াল করে দেখেন, একটা কাস্টমার মাস্টার্স করতে পারে কম্পিউটার সায়েন্সে, আবার MBA করতে পারে না? তাহলে আমি বলতে চাচ্ছি একটা কাস্টমারের একাধিক এডুকেশন থাকতে পারে। এখন কারো এন্ট্রি দিতে গিয়ে আমি শুধু তার BSc-টাই পাইছি, সে BSc পাস, SSC HSC দেওয়া হয়নি, ওকে পরে দিব। কোনো কাস্টমারের 7টা এডুকেশন দেওয়া আছে, SSC থেকে শুরু করে সব এডুকেশন দেওয়া আছে। এটা রাখার দরকার কি? দরকার আছে। কার ব্যাকগ্রাউন্ড সায়েন্সে ছিল, পরবর্তীতে কী হয় হোক, SSC-তে কে সায়েন্স ছিল, তাদের জন্য আমি প্রোডাক্ট আনছি, বা আমার এই প্রোডাক্টে তারা ইন্টারেস্টেড হবে। SSC অথবা HSC যে কোনো একটা লেভেলে অ্যাটলিস্ট সায়েন্স থাকতে হবে, আদারওয়াইজ তাকে আমার এই ইমেল পাঠায় লাভ নেই, তখন আমার অ্যানালিসিস করতে কাজে লাগবে। এটা কিন্তু 2-4-5-10টা কাস্টমারের জন্য ডিজাইন করা না, 2-4-5-10 কোটি কাস্টমারের জন্য ডিজাইন করা।
এত এত ইয়ার আপনি সফটওয়্যার ছাড়া পারবেন না। তো তখন আমি যখন দিব যে কোনো লাইফের যে কোনো এক সময়ে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আবার এমনও সার্চ দিতে পারি এসএসসি এইচএসসি দুটাতেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তাকেই শুধু আমি ইমেল পাঠাবো। যারা শুধু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তারপর কম্পিউটার সায়েন্স, তারপর আর কি আছে এই রিলেটেড সাবজেক্ট, ফিজিক্স, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, এই সাবজেক্টগুলোকে শুধু আমি ইমেল পাঠাবো। তাহলে কাস্টমার সব এডুকেশন থাকা লাগবে না। এখন এইখানে ব্যাপারটা এমন করা হয়েছে, সব তো ম্যান্ডেটরি পাওয়া যাবে না। কাস্টমার কি কখনো বলবে ফোনে? যারা বললো দিলাম, না দিলে নাই, পরে কোনোভাবে কালেক্ট করবো, ধীরে ধীরে ডাটাবেসটা রিলিজ হবে। বোঝা গেছে? এই জন্য এটা কাস্টমার টেবিলে রাখা হয়নি। কাস্টমার টেবিলে রাখলে বাধ্যতামূলকভাবে দিতেই হইতো। আলাদা টেবিল করার কারণ হচ্ছে কি, একাধিক দেওয়া যাবে, আর হচ্ছে যত খুশি তত দেওয়া যাবে, যখন খুশি তখন আপডেট করা যাবে। এগুলো কিছু অ্যানালিসিসের ব্যাপার আছে। তারপর কাস্টমার মডিফিকেশন হিস্ট্রি, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, বলবো। এখন কোনো একটা সেলসম্যানের মাথা খারাপ হয়ে গেল, হইতে পারবে না? আমাদের তো ঘন ঘন মাথা খারাপ হয়, সেলসম্যানের হবে না। তো সে কোনো কাস্টমারের ডাটা ইচ্ছা করে মোবাইল নাম্বার ভুল করে দিল, সে অন্য কোম্পানিতে যাবে, বা ডাটা ভুল করতে পারে। আবার কোনো কাস্টমার ডাটা ভুল থাকতে পারে, সে ঠিক করে দিতে পারে। এটা তো কাস্টমারের ডাটা, তার ডাটা না। সে কি একদম অথেন্টিক, সে যা বলছে তাই সত্য, জীবনে চেঞ্জ হবে না? তাহলে এটা অনেক কারণে চেঞ্জ হইতে পারে ডাটা। এখন ডাটা চেঞ্জ হলে আমার সমস্যা সফটওয়্যারে, বোঝা গেছে? ডাটা চেঞ্জ হলে আমার সমস্যা সফটওয়্যারে। সেলসম্যানকে বলা হয়েছে পার ডে 100 জনকে ফোন দিবি, ও উল্টাপাল্টা এবিসি যা খুশি তা দিয়ে সে কী করছে, ইনসার্ট করছে কাস্টমার, করার পর ওইটাই রিপোর্টে দেখাইছে। পরবর্তীতে কাস্টমার পাচ্ছে, ধীরে ধীরে সে আপডেট করে নিচ্ছে ভাই ব্রাদারের নাম, তারপরে যে ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে খাতা ফটোকপি করে নিয়ে আসতেছে। এটা যদি গার্লস স্কুলের সামনে হয় তাহলে পার পাতা 150 টাকা, আর যদি ছেলেদের স্কুলের সামনে হয় এটা দামই নাই, ফ্রি এমনি দিয়ে দিবে। আর যদি ভার্সিটি টার্সিটির সামনে হয় তাহলে পার পাতা 50 টাকা, 100 টাকা, যখন যেরকম মুড আর কি। এগুলোর ভালো মার্কেট আছে, আপনারা জানেন আর নাই জানেন, ঠিক আছে? এগুলোর ভালো মার্কেট আছে। এখান থেকে নিয়ে এসে সে ধীরে ধীরে আপডেট করবে। কিন্তু ডাটাটা কি অথেন্টিক? বাংলাদেশ তো কোনো আইন মানা হয় না। ভালো একটা দেশে হলে কেউ চ্যালেঞ্জ করে বসবে, আমার নাম ভুল গেল কেন, কন্ট্যাক্ট তো ঠিকই আছে, ফোন আসে, মেসেজ আসে, নাম ভুল গেল কেন, এটা কে দিচ্ছে, ধরে বসবে। তখন জবাবদিহিতা করতে গিয়ে ও সারা জীবনে যা লাভ করছে তার সাথে আরও বাড়ি ভিটা বাপদাদার কাছে যাবে, সব বিক্রি করে সে জরিমানা দিয়ে কুলাতে পারবে না। এখন কিভাবে দেশ চলে চলুক, কিন্তু সফটওয়্যার তো একদম অথেন্টিকভাবে চলতে হবে। যার কারণে এইখানে কোন কাস্টমারকে কোন এমপ্লয়ি কোন ডেটে চেঞ্জ করছে, আগের ডাটাটা এখানে বসে যাবে। নতুন ডাটা তো কাস্টমার টেবিলে আসেই, আগের ডাটাটা এখানে বসে যাবে, কমা দিয়ে দিই। যার কারণে কেউ যদি চ্যালেঞ্জ করে কে চেঞ্জ করছে, কবে চেঞ্জ করছে, সব মানে ট্র্যাক রেকর্ড পাওয়া যাবে, মানে কোনো ডাটা হারাবে না। যেটা এন্ট্রি হয়েছে সেটা আছে, কোথাও না কোথাও আছে, কিন্তু এইটা সবার হাতে যাবে না। এই ফিচারগুলো শুধু তারা পাবে যারা কিনা আমাকে টাকাটা দিচ্ছে, যে সফটওয়্যারটা কিনছে, বা মালিক পক্ষ। বুঝতে পারছি ব্যাপারটা? এগুলো আপনি নর্মাল প্রেজেন্টেশনে স্কিপ করবেন। মালিক পক্ষের সাথে যখন বসবেন তখন আপনি এটার কথা বলবেন। আসলে যে যত ডাটাই মডিফাই করুক, আগে কি নাম্বার ছিল, কি ভুল ছিল, কি ঠিক করছে না করছে, সব ট্র্যাক রেকর্ড আছে, ঠিক আছে? তার মানে একটা সফটওয়্যার ডাটা কখনোই ডিলিট হবে না। একজন একটা কিনছে কিছু, সে যদি ওটা ফেরত দিতে চায় ডিলিট হবে না, রিটার্ন হবে। তাহলে সেল হয়েছে ওই হিসাবেও ওটা যাবে, এবং রিটার্ন হয়েছে ওই হিসাবেও ওটা যাবে। স্টকে সেল হয়েছে যে ওইভাবে কমবে, এবং রিটার্ন আসছে ওইভাবে আবার বাড়বে, সব কিছু থাকবে, কোনো ডিলিট হবে না। বুঝতে পারছি? যদি কোনো সফটওয়্যারে ডিলিট হয় তাহলে সেটা ভুয়া, সেটা আসলে ভুল আউটপুট দিবে বা রিলায়েবল না। ডেজিগনেশন, তার মানে বোঝা যাচ্ছে কাস্টমারদের ডেজিগনেশন রাখতেছি, এমপ্লয়ীদের ডেজিগনেশন রাখতেছি। এখন ডেজিগনেশন বারবার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার 14 বার না রেখে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা কোড ইস্যু করছি ডেজিগনেশন টেবিলে, সে হয়তো 11 নম্বর কোড পাইছে, বারবার ওই 11 নম্বর ইউজ করবে, ঠিক আছে? এডুকেশন, এখানে এডুকেশনগুলো আছে, এসএসসি সাথে একটা ডিসক্রিপশন আছে। এবার আসি ইমেল। এই যে কাস্টমারের ডাটাটা আছে, বুঝতেছেন না? কোটি 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 কাস্টমার থেকে আমার পছন্দ মতো 10-12টা কাস্টমার আমি বের করতে পারবো। এইভাবেও বের করা সম্ভব। আমি বলি, যাদের নাম্বারটা হচ্ছে গ্রামীণ, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে অ্যাড্রেসে আছে রংপুর, মানে রংপুর ডিস্ট্রিক্টের নাম্বার গ্রামীণ, বয়স 22 থেকে 30-এর মধ্যে, এবং জেন্ডার মেল, এবং তাদের আইটি রিলেটেড কোনো ডিগ্রি আছে এডুকেশনের যে কোনো পর্যায়ে,
শুধু তাদেরকে আমি সার্চ করব। এবার ছবি আছে, অ্যাটলিস্ট একটা ছবি আছে। এরকম কমপ্লেক্স ক্রাইটেরিয়া দিয়া আমি 10 কোটি লোক থেকে যদি সার্চ দিই, আসবে না রংপুরের? যদি থাকে এই ক্রাইটেরিয়া মিলে, এবং মিলবে না, এটা একটা স্বাভাবিক ক্রাইটেরিয়া, থাকতেই পারে রংপুরে, এবং তারা বের হয়ে যাচ্ছে। তাদেরকে আমি একটা ইমেল পাঠাবো অফার, যে আপনার রংপুর রিজিয়নে আমি এরকম ব্যবসা শুরু করতে চাচ্ছি, আপনারা ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করেন। আমি বুঝতে পারছি সফটওয়্যারটা কী কাজ করবে। ও মনে হয় বোঝা নেই, আপনি বুঝতেছেন না? আপনার কি কোনো কারণে খারাপ লাগতেছে? ঠান্ডা, তাহলে এদিকে এসে বসেন, এখানে আসেন। ওই কষ্ট করে মুখটা যাবেন ভেগজাচ্ছেন, আমার কলিজা ভেগজা যাচ্ছে, ঠিক আছে? আরাম করে বসেন। ওই যে কম্পিউটারে বসতে পারবেন কোনো কথা নেই, আজকে তো থিওরিটিক্যাল, ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, যে যার মতো আরাম করে বসেন, আমার কাছে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? ওখানে খারাপ লাগলে সামনে আসেন। এইটুকু কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, এইভাবে আমি 12 জন কাস্টমার পাইলাম বা 12টা ডাটা পাইলাম। কয়টা? এই 12 জনকে আমি ইমেল করব। এখন আমি হচ্ছি সেলসম্যান, আমার কাছে আপনি খুব সুন্দর নয়ন জুড়ানো, ভুবন ভুলানো, 100% একদম গ্রামার কারেক্ট আছে, সব কিছু আছে, এমন ইমেল আশা করতে পারে? যে একটা কাজ ভালো পারে সে আর কাজে ভালো হয় না, স্বাভাবিক ব্যাপার। আর ব্যস্ততার কারণে ভুল হয়ে যাবে। আমি আজকে ইমেল লিখে আপনাদের 10 লাইনের মিনিমাম 12টা বানান ভুল হবে, বা কিওয়ার্ড ঠিকভাবে চুজ করতে পারবো না। তাহলে এই ইমেলটা কত সুন্দর করে লেখা যায়, এই জন্য আর একটা টিম আছে, তাদেরই কাজই হচ্ছে বিভিন্ন রকম ইমেল লিখে লিখে সেভ করে রাখা, ঠিক আছে? তাদের জন্য একটা টেবিল করা হয়েছে, এই যে ইমেল। এবার ইমেলের ডিজাইনে যাই। আপনি যদি ইমেল করেন, ইমেলে কি কি থাকে? সাবজেক্ট থাকে, আর ইমেলের বডিটা কি সেটা থাকে। বডিটা নর্মাল প্লেন টেক্সট হইতে পারে, অথবা HTML হইতে পারে। এখন ইমেল আসে না ডিজাইন করা সুন্দর লাল নীল, ওগুলো HTML ইমেল। তাহলে সে ইমেলটা তৈরি করে করে সেভ করে রাখবে। এখন আমি সেলসম্যান, আমি যদি 12 জনকে খুঁজে বের করছি, এবার জাস্ট সেন্ড ইমেলে ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে ইমেলের সার্চ বক্স চলে আসবে। ওখানে যে যে ইমেলগুলো আছে, আর সব ইমেল দেখার এখতিয়ারও আমার নাই, সেটা আলাদা ফিল্টারিংয়ের ব্যাপার। আমি তো লগ ইন করে ঢুকছি সফটওয়্যারে, আমার আইডি দিয়ে আমার লেভেল অনুযায়ী যে যে ইমেলগুলো পাবো ওটাই ফিল্টারিং হয়ে আসবে। সেখান থেকে কোন ইমেলটা পাঠাতে চাই টিক দিয়ে ওকে দিব। আমি 12 জনের ইমেল 12 বছরে যাক আর 12 সেকেন্ডে যাক, আমার কি কেন ব্যাপারটা? ইমেল কয়টা গেল না গেল প্রোগ্রেসটা সফটওয়্যারের একপাশে দেখাবে। বোঝা যাচ্ছে সলিউশনটা? ওকে। তাহলে এই ইমেলগুলা গেলে কার কাছে কখন ইমেল পৌঁছাইলো সেটার জন্য ইমেল হিস্ট্রি নামে একটা টেবিল করা হয়েছে, যাতে করে আমার সেলসম্যান ঠিকভাবে কাজ করতেছে কিনা আমি ট্রেস করতে পারি, সফটওয়্যারে বসেই তাকে কিছু জিজ্ঞেস না করি। কোন ইমেল কার কাছে কখন গেছে, যায় নাই, কেন যায় নাই, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আবার এমন হইতে পারে যে টাইম আউট, রিকোয়েস্ট টাইম আউট, তার মানে ওই ইমেলটা আবার পাঠানো যাবে। কিন্তু যেগুলো ইমেল অ্যাড্রেস, ওগুলো আবার কি করব, ফিল্টার করব। ফিল্টার করে ওগুলো আবার যেই সেলসম্যান ওগুলো এন্ট্রি দিছে তাদের কাছে পাঠাবো। ইমেল অ্যাড্রেসগুলো ঠিক করো, ক্লায়েন্টকে আবার ফোন দাও, ইমেল যাচ্ছে না। আর ফোন দিতে গিয়ে এখন দেখলো যে নাম্বারও ভুয়া, তার মানে ওইটা রিমার্ক করে রাখবো, নেক্সট টাইম ওকে SMS করে আমার 2 টাকা খরচ করার দরকার আছে। জিনিসগুলো বের হচ্ছে, কিন্তু A to Z সবই বের হচ্ছে। এবং এটা যদি হাতে কলমে করা হইতো তাহলে এই জিনিসগুলো ঠিকভাবে হইতো না। হ্যাঁ, আজকে করি, কালকে করি, পরশু করি, কেউ কিছুভাবে মানে কোনো কিছুই পাইতো না, এক্সাক্ট সিনারিও কখনোই পাওয়া যেত না। কিন্তু এই সফটওয়্যারে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? খালি তো ক্লিকবাজি করা, তো কিছু করা লাগতেছে না। ইমেল প্রোফাইল, ইমেল করাটা সহজ কথা না। সফটওয়্যার থেকে ইমেল করতে গেলে যদি জিমেলের অ্যাড্রেস হয়, তাহলে আপনি আপনার জিমেল অ্যাড্রেস থেকে ইমেল পাঠাবেন, আপনি তো জিমেলে লগ ইন করবেন না। তাহলে জিমেলে আপনার ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, জিমেলের সার্ভারের নাম কি, তারপর ওখানে পোর্ট কত, সিকিউরিটি মেথড কি, এগুলো কিছু ইনফরমেশন রেখে দিব। কারণ আমার কোম্পানি একটা ইমেল থেকে ইমেল নাও পাঠাতে পারে, তার 20-25টা ইমেল থাকতে পারে যেগুলো থেকে সে র্যান্ডমলি ইমেল পাঠায়। তো যেই যে ইমেল অ্যাড্রেসগুলো ফর্মে যাবে সেগুলার প্রোফাইলগুলো আগেই সেভ করা থাকবে। বোঝা গেছে? ওকে। তারপরে এমপ্লয়ি আর বলবো না। ইন কমিউনিকেশন বলতে ওই যে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে এমপ্লয়িরা লেগেছিল না, কমিউনিকেশন হিস্ট্রি আজীবন লেগে থাকবে। একসময় না একসময় তো শেষ হবে, হয় কিনবে না হয় কিনবে না, না ডাম্প হবে। তো কোনটা কোনটা কিনছে বা কিনে নেয় সেগুলো এন্ড করার জন্য আর একটা টেবিলে রাখা হয়েছে, ঠিক আছে? যাতে করে পরবর্তীতে একটা রিপোর্ট বের করা যায়। যারা যারা ইন কমিউনিকেশনে আছে তাদেরকে আমি আর ফোন দিব না, যদি দেই
তাহলে হাল হকিকত জানার জন্য ফোন দিব যে ভাইজান কেমন আছেন, প্রোডাক্টটা কি চলতেছে, কোনো সমস্যা আসলে নিয়ে আসেন, আফটার সেল সাপোর্ট। ঠিক আছে, এই কথাগুলো মনে আসে না, কি যে করি। তাহলে ইন কমিউনিকেশনে এগুলো থাকবে যেগুলো শেষ হয়ে গেছে। তারপর জেন্ডার বলবো না। ইন্টারেস্টেড প্রোডাক্ট, একটা কাস্টমারকে যখন আমি এন্ট্রি দিব নিশ্চয়ই কাস্টমারের কী কী ইন্টারেস্ট সেটা শুনে নিব। তার ইলেকট্রনিক্স ডিভাইস, সে গ্যাজেট ফ্রিক পর্যন্ত, নতুন যে ডিভাইস আসবে তার না কেনা পর্যন্ত পেটের ভাত হজম হয় না, পেটের পাগল হয়ে যায়। সে গ্যাজেট ফ্রিক লিখে দিলে তো কথাই নেই, ফোনের উপর ফোন যাবে সারাদিন। ঠিক আছে, তো কাস্টমারের ইন্টারেস্টটা আমি এন্ট্রি দিয়ে নিব যাতে করে আমি মোর অ্যাকুরেটলি তাকে ইমেল পাঠাতে পারি। ঠিক আছে, তাহলে লগ ইন হিস্টোরি এটা তো জানিনি, প্রত্যেকটা এমপ্লয়ি ঢোকার জন্য লগ ইন করবে। লগ ইন হিস্টোরিটা কি? এখন ও বসছে, ও একটা পিসিতে বসে, ওর কিছু কাস্টমার আছে, একদিন ও নাই কোনো কারণে, অথবা ও বাইরে গেছে 1 ঘন্টার জন্য, ও গিয়ে ওর পিসিতে বসছে, কোনো কারণে লগ ইন করা আছে, বসে একদম কাস্টমারকে গালিগালাজ করে যা খুশি মেসেজ টেসেজ দিল, উল্টাপাল্টা ডিলিট করে দিল। কিন্তু আমার সফটওয়্যারে তো কোনো কিছু ডিলিট হয় না, সবগুলো ট্র্যাক রেকর্ড থাকে এবং লগ ইন হিস্ট্রি রাখা হয়েছে। তাহলে ওইখানে আসে কোন টাইমে কোন পিসিতে বসছে। তাহলে পরবর্তীতে যদি ও আসে স্বাভাবিকভাবে অস্বীকার করবে না আমি এই কাজ করিনি, তখন সিসিটিভি দেখা হবে অথবা অফিসের রেকর্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ড দেখা হবে যে ওই সময় অফিসে কে ছিল। ঠিক আছে, তাহলে কোনো একটা অকারেন্স হলে ধরা যাবে লগ ইন হিস্ট্রি থেকে। বুঝতে পারছি ব্যাপারটা? ইভেন আরেকজনের পাসওয়ার্ডও যদি কেউ জেনে যায় সেটা দিয়ে লগ ইন করে উল্টাপাল্টা কিছু করতে পারবে না, কারণ লগ ইন হিস্ট্রিতে কোন পিসি থেকে বসছে, কখন বসছে সব আছে, ধরা যাবে। মানে সব কিছু এখানে ক্যাচেবল আর কি। লগ ইন মডিফাইড হিস্টোরি, কোন ইউজার কবে কবে পাসওয়ার্ড চেঞ্জ করছে এটা দেখে আমরা একটা অ্যাওয়ার্ড দিতে পারি। ওই ইউজারটা 15 দিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করে, রেকর্ড বলতেছে, তাহলে ও হচ্ছে আমাদের মোস্ট সিকিউর ইউজার। আর একটা 6 মাস পরেও পাসওয়ার্ড চেঞ্জ করে না, ওকে যেই পাসওয়ার্ড দেওয়া হয়েছে ডিফল্ট ওটাই আছে, তাহলে ওকে দেওয়া যেতে পারে মোস্ট ভ্যাবলা ইউজার। যাই হোক, প্রোডাক্টে তো যা থাকা তাই আছে, ইউনিট এই সেই হাবিজাবি। প্রোডাক্টের ব্রোশিউর থাকে না, প্রোডাক্টের লিফলেট, প্রোডাক্টের গুণাবলী সম্বন্ধীয় পেপার, যেটা ছবি থাকে 3-4টা বৈশিষ্ট্যগুলো থাকে, সেটাও সেভ করে রাখার ব্যবস্থা আছে। প্রোডাক্টের ইমেজ যদি একাধিক হয় সেটাও রাখার ব্যবস্থা আছে। প্রোডাক্টের ম্যানুয়াল রাখার ব্যবস্থা আছে। প্রোডাক্টের টাইপ রাখার ব্যবস্থা আছে। প্রফেশন তো প্রফেশন, কাস্টমার এবং এমপ্লয়ীদের প্রফেশন রাখা হবে না, তাহলে প্রফেশনটা একটা কি রেফারেন্স এন্ট্রি। প্রোফাইল থেকে আমি ভুলে গেছি, আচ্ছা এটা ভুলে গেছি, নেম, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, লোগো। আচ্ছা, রিলেটেড প্রোডাক্ট, কেউ একটা মোবাইল কিনছে, আইফোন কিনছে, তাহলে তাকে আইফোনের ইমেল পাঠাবেন নাকি আইপড, আইপ্যাড, ম্যাকবুক এগুলোর ইমেল পাঠাবেন? রিলেটেড প্রোডাক্ট। যে আইফোন কিনছে তার অ্যাপলের প্রতি একটা দুর্বলতা আছে, সে অ্যাপলের অন্যান্য প্রোডাক্টগুলোর প্রতিও ইন্টারেস্টেড হবে না? তারপরে স্মার্ট ওয়াচ এই টাইপের মেল তাকে পাঠানো যাইতে পারে। সেক্ষেত্রে সফটওয়্যার তো আর বোঝে না কোন প্রোডাক্টের সাথে কোনটা রিলেটেড, এটা আপনারই এন্ট্রি দিতে হবে, এই প্রোডাক্টের সাথে এটা রিলেটেড। বোঝা গেছে? এই রিলেটেড প্রোডাক্টটা কীভাবে রাখা হয়েছে দেখি তো ডাটাবেসে। হ্যাঁ, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এখানে আসলে থাকতো একটা মেইন প্রোডাক্ট আইডি আর হচ্ছে রিলেটেড প্রোডাক্ট আইডি, রিলেটেড যতগুলো আসে ওইভাবে থাকতো, এটা ভুল হয়েছে। টেবিল মনে হয় ওলট পাল্ট হয়ে গেছে কিছু নাম। সাইজ মানে হচ্ছে প্রোডাক্টের সাইজ, তার মানে কালারটা কী ছিল? প্রোডাক্টের কালার। একই প্রোডাক্ট তো বিভিন্ন কালারে আসে, যেমন আপনি অনলাইন সবগুলোতে দেখবেন এই ড্রেস, মেয়েদের ড্রেস, একই ড্রেস কালো 1850 কিন্তু গ্রিনটা হচ্ছে 1900, কালার ভেদে কিন্তু দাম চেঞ্জ হয়, কি জানি। এটা হচ্ছে ইমেলের মতোই, SMS-গুলো আগে থেকে সুন্দর করে লেখা থাকবে, যখন সেন্ড SMS-এ ক্লিক করবে SMS-এর টেমপ্লেটগুলো চলে আসবে, যেটা খুশি সিলেক্ট করে সেন্ড করে দিবে। ঠিক আছে, SMS হিস্ট্রি ওইটা একই, SMS প্রোফাইল ওই একই ইমেলের মতো। ইউনিট কিসের? প্রোডাক্টের। কেজি, বেজি না বস্তা? ওয়ারেন্টি কিসের? প্রোডাক্ট। তার মানে পুরো ব্যাপারটার একটা ধারণা পাওয়া গেছে না? তাহলে কোন অর্গানাইজেশন এটা নিচ্ছে সেটাও ধারণা পাইছে, অর্গানাইজেশন সম্বন্ধে কিছু না জেনেও ডাটাবেস থেকে পুরো ব্যাপারটা বুঝতে পারছি। উল্টাটাও হইতে হবে, অর্গানাইজেশন দেখে আমার ডাটাবেসটা বানাইতে হবে, তাই না? সেটা শেখার জন্য কারো মনে হয় আগ্রহ নাই।
অনেকে ডাটাবেস কোর্স করছেন, সেগুলো ভুলে যান। আমার এখানে সম্পূর্ণ আলাদা, শুধু ডাটাবেসের লজিকের উপর একদিন ক্লাস হবে। আর সাপ্লিমেন্টারি ক্লাসগুলো মানে ভিউ কোনটা, ফাংশন কোনটা, রুল কোনটা, ট্রিগার কি, স্টোর প্রসিডিউর কি, এগুলোর উপর মাঝে মাঝে আমি আলাদা ক্লাস নিতে পারবো না। আমি প্র্যাকটিক্যালি দেখাবো, কোনটা যখন দরকার সবই দরকার পড়বে, কোনোটা বাদ যাবে না। যেটা যখন দরকার বিপদে পরে আমরা ইউজ করব, কারণ আমরা বিপদে পরে যেটা ইউজ করি সেটা মনে রাখি, ঠিক আছে? এমনিতে মতো পড়াইলে হবে না। আচ্ছা, এবার আমার জানার দরকার যে আমি লাস্ট ক্লাসে এক্স্যাক্টলি কী করেছিলাম আপনাদের। ও, আপনাদের ডাটাবেসে কানেক্ট করে দেখেনি ক্লাসে, ইনহেট করে বেস ক্লাস করে দেখাইছি না? আচ্ছা, তাহলে ওইটার উপর আর একটা ক্লাস হবে। তারপর আমরা আমাদের প্রজেক্টের ডাটাবেস ডিজাইন করে, সেই ডাটাবেস তৈরি করে, সেটা সব কিছু করে তারপর আবার ইন্টারফেসে যাবো। ওইটা আমি প্রজেক্ট করে দিব, আপনাদের দেখাই দেখেন, এবং এটাই ডিটেলস হবে। তাহলে আরেকটা ক্লাস ওয়েট করতে হবে, ঠিক আছে? এখন যেটা বলতে চাচ্ছিলাম, কী যে বলতে চাচ্ছিলাম, এই যে এটার অ্যাসাইনমেন্ট যে আমি আপনাদের দিছি, অ্যাসাইনমেন্টে উল্লেখ করা ছিল প্রোটোটাইপ ডিজাইন। প্রোটোটাইপ কি বলেন? ওয়ান কাইন্ড অফ কাছাকাছি গেছে, আপনি বুঝছেন জিনিসটা, বুঝাইতে পারতেছেন না। ডেমো টাইপ, ওটা কিছু কিছু মডেল ফাংশনালিটি 100% নাও থাকতে পারে, কিন্তু বোঝানো যাবে যে এটা এরকম এরকম, তাই কি? সেটাও এক্সেন্সিভ হইতে পারে, তো 10-এ 10 না। প্রোটোটাইপ হচ্ছে কোনো একটা কিছু আমি বানাবো, সেটার মডেল। কোনো কিছু একটা এখনো নাই, ওটা বানানো হয় নাই, বানাবো কি দিয়ে? আমি টাকাই পাইনি, টাকা কে দিবে? তাকে পড়াইতে গেলে আমার ওটা একটা মডেল বানাইতে হবে বোঝানোর জন্য, ঠিক আছে? যে জিনিসটাই, হ্যাঁ, এটা প্রোটোটাইপ হচ্ছে কোনো একটা প্রোডাক্টের ফার্স্ট মডেল, যেটা দিয়ে এটা টেস্ট করা, এটা কাজ করে কিনা। থিওরিটিক্যালি তো আমি এইভাবে চাইছি, এটা কাজ করে কিনা, এটা কতটুকু কার্যকর, ঠিক আছে? এবং এটার অধ্যয়ন করতে গেলে আপনার অফিসে আপনি যদি অধ্যয়ন করতে চান, তারপরেও আপনার একটা প্রোটোটাইপ বানাইতে হবে। ওই প্রোটোটাইপটা 100% ফাংশনাল অথবা 80% ফাংশনাল, ওই অনুযায়ী ওইটার উপর বাজেট হবে এবং মার্কেট সার্ভে হবে। তারপর এটা কতগুলো প্রোডাকশন হবে, কীভাবে প্রোডাকশন হবে, কত ইনভেস্ট করবে, কেমন প্রাইসিং হবে, সব ওইটার উপর নির্ভর করবে। আর সফটওয়্যারের প্রোটোটাইপ কি? ক্লায়েন্ট টাকা দিবে না, বুঝতেছেন না আপনি পারবেন কি না, আপনি কি করবেন না করবেন, ক্লায়েন্টের ধারণাই নেই। আপনাকে তাকে ধারণা দিতে হবে। আপনার পক্ষে সফটওয়্যার বানানো সম্ভব না, 2 মাস ইনভেস্ট করে সে যদি টাকা না দেয়, আমি সফটওয়্যার নিব না, তাহলে কী করবে? তখন আপনার 2-3 দিন ইউজ করে সফটওয়্যারের ইন্টারফেস যেমন হয়, যে এটা ফাংশনাল, কীভাবে কাজ করবে, কোনটার পরে কী কাজ করবে, এটার ইন্টারফেসটা বানায় এটা ক্লায়েন্টকে দেখানো যে এটার পরে এটা করবে কাজ। এখন এখানে যদি কোড লিখতে যায় আমার 12টা বাজবে, সেক্ষেত্রে আমার ইন্টারফেসটা সুন্দর করে ডিজাইন করতে হবে, যাতে আমার ক্লায়েন্টের সবার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়ে যায় যে এটা কীভাবে কাজ করবে এবং কী কাজ করবে। আর 2 দিনের খাটনি এমন কোনো ব্যাপার না, এরকম প্রোটোটাইপে আমাদের 20-25টা বানায় রাখতেই হবে যদি আমি সফটওয়্যার ফার্ম হই। বোঝা গেছে? এইটা আপনাদের বানাইতে বলছিলাম, কারণ আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরে আমাকে ফোন করে জানানো হয়েছে আপনাদের প্রজেক্ট দিতে হবে। আমি ক্লাস নিলাম 3 দিন কি 4 দিনও হয় নাই, তাতে আমি কীভাবে প্রজেক্ট দিই? তখন আমি বুদ্ধি করে এটা বের করলাম, প্রোটোটাইপ কিওয়ার্ডটা ইউজ করছি, কারণ এটা একটা হেভিওয়েট কিওয়ার্ড। যেমন অ্যাংরি কাউ, আমি গেমের নাম কাউ দিলে কেউ চিনবে? অ্যাংরি একটা হেভি কিওয়ার্ড হয়ে গেছে অ্যাংরি বার্ড থেকে, অ্যাংরি লাগাই দিয়ে মনে করেন যে ওইটাকে পপুলার করা হয়েছে। তো ওই রকম একটা হেভি কিওয়ার্ড দেওয়া হয়েছে প্রোটোটাইপ ডিজাইন, যাতে আমরা জানি এটার কাজ। তবে এই কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন সমস্যা হচ্ছে, অনেকে বাসায় ট্রাই করছে ডাটাবেসটা দেখে, কিন্তু কোন ইন্টারফেস আগে কোনটা পরে এটা তো বোঝেন না, তাই না? তাহলে এখানে আমরা কিছু কিওয়ার্ড শিখে ফেলি, যেই টেবিলগুলোর এন্ট্রি শুরুতেই দিয়ে নিতে হবে সফটওয়্যার চালুর আগে, সেগুলো রেফারেন্সিয়াল টেবিল, রেফারেন্স আগে থেকেই। এখন আপনার তো ডেজিগনেশনগুলো জানা থাকা লাগবে, আমার কোম্পানিতে কী কী ডেজিগনেশন চলে ওগুলো আগে এন্ট্রি দিয়ে রাখলাম। এন্ট্রি দিলে প্রত্যেকটা ডেজিগনেশনের একটা করে কোড তৈরি হবে, আইডি তৈরি হবে। এডুকেশনগুলো এন্ট্রি দিয়ে রাখলাম। সব এডুকেশন আমি সাপোর্ট নাও করতে পারি, আমি দাখিল সাপোর্ট করি না, আমি দাখিল এন্ট্রি দিলাম না। তাহলে যখন কেউ এন্ট্রি দিবে তখন সে ক্লায়েন্টকে বলতে পারবো আমার এখানে দাখিল নাই, আপনার অন্য এডুকেশন থাকলে বলেন। আমি বুঝতে পারছি, জাস্ট বোঝার জন্য। আমার এখানে কোনো প্রোডাক্টে ওয়ারেন্টি নাই, তাহলে আমি ওয়ারেন্টি টেবিল লাগবেই না। কিন্তু যদি এমন হয় কিছু প্রোডাক্টে ওয়ারেন্টি আছে, কিছু প্রোডাক্টে ওয়ারেন্টি নেই,
তখন একটা কাজ করা যেতে পারে, যদি ওয়ারেন্টি আইডিতে কিছু না কিছু দিতেই হয়, ডাটাবেস ইঞ্জিনিয়ার যদি এই কাজ করে রাখে যে কিছু দিতেই হবে, অ্যালোনাল নাই, মানে অ্যালোনাল উঠাই দেওয়া, নট নাল, তাহলে আপনাকে একটা ওয়ারেন্টি এন্ট্রি দিতে হবে যেটার নাম হচ্ছে নো ওয়ারেন্টি, এবং এটা শুরুতেই এন্ট্রি দিতে হবে, আর বাকি ওয়ারেন্টিগুলো এন্ট্রি দেয়। তখন কি করবে ইউজার, ও নো ওয়ারেন্টি তো আসেই, আর যদি নো ওয়ারেন্টি না থাকে তাকে কোনো না কোনো একটা বোগাস এন্ট্রি দিতেই হবে। বোঝা গেছে? সিস্টেমগুলো এইভাবে চলে। এখন আমার কথা হচ্ছে, প্রোডাক্ট ইনসার্ট করার সময় প্রোডাক্টের ওয়ারেন্টি দেওয়া লাগতেছে, কালার দেওয়া লাগতেছে, সাইজ দেওয়া লাগতেছে, ব্র্যান্ড দেওয়া লাগতেছে। এখন আপনি প্রোডাক্ট টেবিলের কাজ আগে করতে পারবেন না এগুলো আগে করে নিতে হবে? আগে এগুলো করতে হবে। তাহলে আমি শুরুতেই রেফারেন্স নামে একটা মেনু করব, সেইখানে শুরুতে যেগুলো এন্ট্রি দেওয়া লাগবে, ব্র্যান্ড, ওয়ারেন্টি, ইউনিট, এগুলো এন্ট্রি দিয়ে নিই। কারণ এগুলো হবে কি 2-3 বছর পর হয়তো একটা দুটা বাড়বে, শুরুর দিনে কিন্তু আমি সব এন্ট্রি দিয়ে দিব। এরপরে প্রোডাক্ট এন্ট্রি দিতে আমার সুবিধা হবে, শাহ করে প্রোডাক্ট এন্ট্রি দিয়ে দিব, তাই না? প্রোডাক্ট কিন্তু আবার 2-3 দিনে হবে না, প্রথম দিকে 1-2 মাস লেগে যাবে সব প্রোডাক্ট এন্ট্রি দিতে। তারপর প্রতি 2-3 মাস পর পর বা 2 সপ্তাহ পর পর বা 2 দিন পর পর আবার নতুন প্রোডাক্ট আসবে না, সেটা এন্ট্রি দিব। তারপরে এটা কন্টিনিউয়াস প্রসেস না, প্রোডাক্টও কিন্তু রেফারেন্সিয়াল এন্ট্রি, তাই না? একবার এন্ট্রি দিয়ে রাখবো, বাকি সব জায়গায় কাজে লাগবে। কথাগুলো কি বেশি ভারী হয়ে যাচ্ছে? আপনাদেরকে ভারী লাগতেছে তো? মনে হচ্ছে আপনাদের সবার এই যে ওজন 10 কেজি করে বেড়ে গেল এই 10 মিনিটের মধ্যে। ঠিক আছে, একটু গাছ হারাটা দিয়ে বসেন, কেমন লাগতেছে? সব রোবটের মতো হয়ে গেছে। হ্যাঁ, এবার আসেন, তাহলে প্রোডাক্টটাও রেফারেন্সিয়াল এন্ট্রি হলেও প্রোডাক্টটা ডিপেন্ডেন্ট কার উপর? ব্র্যান্ড, ওয়ারেন্টি, কালার, সাইজ, এগুলোর উপর, তাই নাকি না? তাহলে ওগুলো আগে আসবে না প্রোডাক্ট আগে আসবে? দেখ, তাহলে আপনারাই অ্যান্সার দিতে পারতেছেন। এরপর আসবে কমিউনিকেশন। কমিউনিকেশন করতে গেলে কাস্টমার সিলেক্ট করো। আরে কাস্টমার সিলেক্ট করবো কেন? কাস্টমার তো নাই। তার মানে কমিউনিকেশনের আগে আসা উচিত ছিল এমপ্লয়িদেরকে এন্ট্রি দেওয়ার পর তারপর শুরু হবে অফিসের মেইন কাজ। আমি বুঝতে পারছি? এখন এমপ্লয়ি অ্যাসাইন করার পর তারা যখন সফটওয়্যারে বসলো, কাস্টমারে গিয়ে দেখে কিছুই নাই, কমিউনিকেশন মিডিয়া নাই, স্ট্যাটাস নাই, ওগুলো তো কম্বো, সে লিখলে নিচ্ছে না, সিলেক্ট করা লাগতেছে। তখন সে এমনিতেই শিখে যাবে, তাকে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং অবশ্যই দিতে হবে। তারপরেও ট্রেনিং এসে ভুলে যাবে, ওটা দেখলেই বুঝবে আহা আমার তো কমিউনিকেশন মিডিয়া এন্ট্রি দিয়ে আসা উচিত ছিল। তখন সেলসের কেউ একজন কমিউনিকেশন মিডিয়া বা এগুলো এন্ট্রি দিয়ে দিবে। এগুলো কি রেফারেন্সিয়াল ডাটা হয়ে গেল। এগুলো সব এন্ট্রি দেওয়ার পর এখন এমপ্লয়ি সক্ষম যে কোনো কাস্টমারকে এন্ট্রি করতে। তারপর কী হবে? ও কাস্টমারকে এন্ট্রি করবে আর ফোন করবে, এন্ট্রি করবে আর ফোন করবে, এন্ট্রি করবে আর ফোন করবে। যারা ম্যানেজার আছে তার আন্ডারে ওগুলো শুধু চেক করবে, রিপোর্টগুলো দেখবে আর রিপোর্ট প্রিন্ট হবে। তাহলে অফিসটা পেপারলেস অফিস হয়ে গেল, সব প্রসেস ডিজিটাল হয়ে গেল। 1 বছর পর রিপোর্ট দেখা যাবে কতজনকে কল করা হয়েছে, কতজন পজিটিভলি ক্লোজ হয়েছে, নেগেটিভলি ক্লোজ হয়েছে, কতজন ডাম্প হয়েছে, সব রিপোর্ট বের হয়ে যাবে না? এবং একটা টার্গেট নিতে পারবে নেক্সট ইয়ারে। আমাদের তো এবার সাকসেস রেট হচ্ছে 32%, নেক্সট ইয়ারে আমাদের এই সাকসেস রেটটা নিয়ে যেতে হবে 60%। টার্গেট দিতে পারবে না? কারণ সফটওয়্যার তো বলে দিচ্ছে সব, এবং রিয়েল টাইম যখনকার সিনারিও তখনই বলে দিচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে রেফারেন্সিয়াল ডাটা হয়ে যাওয়ার পর, প্রোডাক্ট হয়ে যাওয়ার পর এমপ্লয়ি হয়ে যাওয়ার পর কি? কাস্টমার, তাই না? কাস্টমারের এখানে যেহেতু এমপ্লয়ি আইডি আছে, তাহলে এখানে কি কম্বো বক্স দিয়ে দিব, সিলেক্ট করে এমপ্লয়ি দিয়ে দিবেন। তাহলে আপনি বসলেন আর এমপ্লয়ি হিসেবে সিলেক্ট করলেন, ওকে, ঝামেলা হয়ে গেল না? এই জন্যে ওইখানে আসলে আপনি যখন লগ ইন করবেন এমপ্লয়ি হিসেবে, লগ ইন করলে আপনার আইডিটা আমি নিয়ে রাখবো কোথাও, সেশন বা এমন কিছু একটাতে। ডেস্কটপ তো আর সেশন নেই, কোনো একটা স্ট্যাটিক ক্লাসে নিয়ে রাখবো। নিয়ে রাখলে আপনাকে ওইখানে আর এন্ট্রি দিতে হবে না, কারণ আপনি লগ ইন করছেন, অটোমেটিক্যালি আপনার নামে ওইখানে চলে যাবে। সেই সিস্টেমটা করতে হবে। বুঝা গেছে? এরপর কাস্টমার এন্ট্রি দেওয়ার পর তারপর আপনি কমিউনিকেশন করতে পারবেন যে ওই কাস্টমারের কাছে ওই প্রোডাক্ট পারপাসে। আর আপনি লগ ইন করছেন, এবার আপনি তার সাথে কমিউনিকেশন স্টার্ট করলেন যে এই কাস্টমারের কাছে আমি ফ্রিজ বিক্রি করবো, স্টার্ট ডেট আজকে, অটোমেটিক চলে যাবে। সফটওয়্যারে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন না। তবে কোম্পানি যদি বলে যে না, আগে থেকে যে ডাটাগুলো আছে সেগুলোর কী হবে, তো সার্টেন টাইমের জন্য ডেট সিলেক্ট করার অপশন দেওয়া যেতে পারে। এগুলো সব বিবেচনার বিষয়, রান টাইমে। না, আগে থেকে কিছু বলা যাবে না যে এটাই এমনিই হবে, এটা বলা যাবে না। এই কমিউনিকেশনটা তৈরি করে কমিউনিকেশনের আইডিটা আপনি পেয়ে গেলেন। এবার আপনি ওই যে কমিউনিকেশন হিস্ট্রিতে ক্লিক করে তাকে আমি ফোন করলাম, এই বললাম, এই বললো, এই নেক্সট ডেটে আসে আপনি সফটওয়্যার ওপেন করার সাথেই ওই পেয়ে যাবেন, কারণ আপনার ডেট তো আগে থেকে ইনসার্ট করা। আপনার একদম সব লাইন বাই লাইন চলে আসবে। তাহলে আপনার কী কাজ করতে হবে আপনি অফিসে এসে লগ ইন করলেই বুঝে যাচ্ছেন। আজকে আপনার 102টা ক্লায়েন্ট আছে,
যাদের সাথে কথা বলতে হবে। এক এক করে কথা বললেন ওগুলো কারো নেক্সট ডেট করলো, কারো ক্লোজ হলো, কারো ডান্স হলো, যেটাই হয় হোক সুন্দরভাবে কাজটা আগাচ্ছে না? তাহলে দেখেন আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে একটা সেলস অর্গানাইজেশনের সেলসম্যানদের অ্যাক্টিভিটি কী হবে খুব সুন্দরভাবে গোছায় বুঝে গেলাম না অল্প সময়ের মধ্যে? নাকি বুঝছি না সত্যি সত্যিই বুঝছি? আসলেই তখন আশ্চর্যজনক লাগতেছে। আমি শুনে অভ্যস্ত হচ্ছে, বুঝি নাই। মাঝখানে আমার এমন অবস্থা হয়েছিল, আমার বউ কিছু বললো, আমার মনে হয়তো বুঝি নাই বলছে। হ্যাঁ, সে হয়তো বলছে যে আলু লাগবে, আমি শুনছি বুঝি নাই। তো এখন এইখানে এটা না শুনেই আমার আশ্চর্য লাগতেছে। দেখ, বুঝলে ভালো, ব্যাপারটা লজিক্যাল এবং খুব সিম্পল ব্যাপার। জটিল যদি না করা হয়, সিম্পলভাবে হয়, ব্যাপারটা সিম্পলি হয়ে যায়। ঠিক আছে, এখন ইন্টারফেস কেমনে সাজাই? পার্ট 2।